আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা HTML 5 টিউটোরিয়ালের পর স্বভাবতই আমাদের পরবর্তী যে কথাটি মনে হয় সেটি হচ্ছে CSS এর কথা। এবং আমরা জানি যে CSS এরও একটি নতুন ভার্সন অলরেডি কাজ চলছে, এবং সেটি হচ্ছে CSS 3। এবং আমাদের আজকের যে টিউটোরিয়াল সিরিজটি আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে CSS 3 নিয়ে। এবং প্রথমেই স্বভাবতই কিছু কথাবার্তা বলতে হয় যে আমাদের CSS 3 কি, এবং এগুলোর মধ্যে নতুন নতুন কি ফিচার যোগ হচ্ছে, এবং স্বভাবতই সেগুলো নিয়েই পুরো টিউটোরিয়াল সিরিজটি। বাট সেটির জন্যে অফিসিয়াল কিছু ডকুমেন্ট, কিছু ওয়েবসাইট যেখান থেকে আমরা আরও বিস্তারিত জানতে পারি, সেরকমই একটি হচ্ছে w3org tr হ্যাশ tr_css। এটির মধ্যে যদি আমরা যাই তাহলে এখানে CSS এর সব অপশনগুলো এখানে, ফর এক্সাম্পল লেআউট, অ্যানিমেশন, ট্রানজিশন, তারপর ইফেক্ট, ট্রান্সফর্ম, এই ব্যাপারগুলো, যে যে বিশেষ বিশেষ যে ব্যাপারগুলো আমাদের কাজে লাগে সেইগুলোর এখানে অফিসিয়াল একটি ওয়ার্কিং ড্রাফট, এবং এখানে ডকুমেন্টেশনগুলো রয়েছে। ঠিক এখানে অ্যাকচুয়ালি তাদের সূচিপত্র বলা চলে। CSS এর সব জিনিসপত্রগুলো এখানে রয়েছে। তো ঠিক সেইখান থেকেই আরেকটি পেজ হচ্ছে w3org/tr/css। এখানে আমরা CSS এর পুরো ডকুমেন্টেশনটি এখানে দেখতে পাবো, এবং সেই ডকুমেন্টেশনের কাজগুলো কিভাবে কি কাজ করা হয়, এবং সেইখানকার প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলোর কাজ কি, সেই সম্বন্ধে একটি বিস্তারিত টেবিল এখানে রয়েছে। আমরা সেখান থেকেও CSS সম্বন্ধে ধারণা পেতে পারি। আবার এখানে আরেকটি w3org/style/css style current work, এটির মধ্যে CSS এর স্পেসিফিকেশনগুলো রয়েছে, এবং প্রত্যেকটি স্পেসিফিকেশনের কাজ কি এবং সেই অ্যাট্রিবিউটগুলো বা সেই জিনিসগুলো সম্বন্ধে বিস্তারিত এখানে একটি সূচিপত্র রয়েছে। এখান থেকেও আমরা সেই জিনিসগুলো সম্বন্ধে একটি ভালো আইডিয়া পেতে পারি। কারণ স্বভাবতই CSS এর পুরো সবগুলো জিনিস আমার পক্ষে দেখানো সম্ভব না। ইভেন সবগুলো জিনিস আমি নিজেও ভালো মতনে জানি না। তো আমার সেই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি পুরো টিউটোরিয়াল সিরিজটিকে এখানে টোটাল 6টি ভাগে ভাগ করেছি। বেসিক, তারপর CSS পেজ লেআউট, এবং CSS মেনু, CSS গ্রেডিয়েন্ট, চার্ট অ্যান্ড টেবিল, ট্রান্সফর্ম, এবং ট্রানজিশন। এবং CSS এর এই জিনিসগুলো স্বভাবতই আমি নিজে বানাই নাই। আমি বিভিন্ন জায়গা থেকে নেট ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো কালেক্ট করেছি। বিশেষ করে তাদের যে ডকুমেন্টেশনগুলো, সেগুলো থেকে আমি এই ফাইলগুলো তৈরি করেছি। এবং স্বভাবতই আমি যে ডকুমেন্টেশন বা যে যে রেফারেন্সগুলো রয়েছে, সেই রেফারেন্সগুলো usefulwebsite.htm এইখানে একটি লিস্ট আকারে তৈরি করে দিয়েছি। এবং স্বভাবতই এই পুরো ফাইলগুলো আপনারা টিউটোরিয়াল সিরিজটির একদম শেষ পর্বে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সেই এক্সারসাইজ ফাইলগুলো আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো স্বভাবতই আজকে শুরুতেই আমি বেসিক ব্যাপারগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। এবং সেই বেসিকের মধ্যে আমাদের প্রথমেই আমি যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সিলেক্টর ডট এইচটিএমএল। এবং এটির মধ্যে আমি যে বিষয়গুলো হাইলাইট করেছি বা দেখাতে চাচ্ছি শুরুতে। এবং আরেকটি কথা বলে নেই, ফ্রি বাংলা টিউটোরিয়ালে আমার CSS বেসিক সম্বন্ধে আইডিয়া দেওয়া আছে। তো স্বভাবতই আপনারা এই টিউটোরিয়াল সিরিজটি আমার সাথে ফলো করার পূর্বে স্বভাবতই আমি সাজেস্ট করব যে আমার CSS এর যে টিউটোরিয়াল সিরিজটি রয়েছে বেসিক, সেই টিউটোরিয়াল সিরিজটি আপনারা দেখে নেবেন। কারণ সেটি আপনাদের কারণ হচ্ছে এটি অ্যাকচুয়ালি ধরতে গেলে CSS 3
ফলো আপ করা হয়েছে, প্লাস এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করা হয়েছে। তো আপনাদের যদি বেসিক ধারণা না থেকে থাকে তাহলে স্বভাবতই এই টিউটোরিয়াল সিরিজটি আপনাদের জন্য বোঝাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এবং পাশাপাশি আমার এই টিউটোরিয়াল সিরিজটি ফলো করার জন্য আমি আপনাদেরকে সাজেশন করব যে আমার HTML যে বেসিক টিউটোরিয়াল সিরিজটি রয়েছে সেটি, তারপর এই CSS যে বেসিক টিউটোরিয়াল সিরিজটি রয়েছে সেটি, এবং এরপর হচ্ছে আমার HTML5 এর যে টিউটোরিয়াল সিরিজটি রয়েছে সেটি, এবং সেটি শেষ করে আমি এই তিনটি সিরিজ দেখা শেষ করে আমি বলবো যে আমার সাথে এই CS3 টিউটোরিয়াল সিরিজটি আপনারা শুরু করার জন্য। বাট যদি এরকম হয়ে থাকে যে ওই জিনিসগুলো অলরেডি আপনারা পারেন বা জানেন, তাহলে আমি বলবো যে ইটস ওকে, ইউ ক্যান মুভ উইথ মি। তো এখন শুরুতেই আমি এখানে যে ব্যাপারটি দেখাতে যাচ্ছি, যে এখানে আমি যে কাজটি করেছি, যে এখানে দেখুন দিস ইজ এ পিডিএফ ফাইল, এবং এখানে পিডিএফ ফাইলের একটি আইকন এখানে অ্যাড করা হয়েছে, এবং সেটির আমরা যদি এখন কোড ভিউতে যাই, কোড ভিউতে আমরা দেখব যে এখানে দেখুন যে HRF দিয়ে আমার যে পিডিএফ ফাইল pdf_files.pdf এই নামে একটি পিডিএফ ফাইল এখানে অ্যাড করা হয়েছে হাইপারলিংক হিসেবে, এবং দিস ইজ এ পিডিএফ ফাইল। কিন্তু এখানে দেখুন আমি কিন্তু আর কোনো কিছু অ্যাড করি নাই। তাহলে আমার এই আইকনটা কিভাবে আসলো? তো এই আইকনটা কিভাবে এখানে দেখুন ইমেজ নামে একটি ফোল্ডার রয়েছে, এবং স্বভাবত এখানে একটি কথা বলে রাখি যে আমার এই পুরো ফাইলটিতে যতগুলো এখানে যে 9টা HTML ফাইল রয়েছে, এই পুরো 9টা HTML ফাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমি ইমেজগুলো অ্যাড করেছি। সেই সবগুলো ইমেজগুলোকেই আমি এই ইমেজেস ডট এই ফোল্ডারটির মধ্যে রেখেছি, এবং এখানে দেখুন pdf_icon.gif এই ফরম্যাটে একটি ফাইল ইমেজ ফাইল এখানে রয়েছে, এবং সেই ইমেজ ফাইলের ইমেজটি অ্যাকচুয়ালি আমাদের এই জায়গার মধ্যে এখানে শো করছে। কিন্তু আমরা যদি কোড ভিউতে যাই, তাহলে কোডের মধ্যে এখানে দেখুন আমি কিন্তু কোনো ইমেজ এখানে অ্যাড করি নাই। তাহলে সেই ইমেজটি এখানে কিভাবে শো করছে? সেটির জন্যে আমরা যে কাজটি করেছি, এখানে দেখুন যে আমার অলরেডি কমেন্ট করে এখানে আমি বলে দিয়েছি যে ফর পিডিএফ ফাইল লিঙ্ক স্টাইল গো হেয়ার, যে এখানে এতে এই আমার যে hrefটি রয়েছে সেই hrefটি এ দিয়ে hrefএর এখানে $সাইন দিয়ে ইকুয়াল টু, তারপর ডবল কোটের ভেতর .pdf দেওয়ার ফলে এখানে বোঝানো হচ্ছে যে যে ফাইলগুলো আমি এই লিংকের মাধ্যমে অ্যাড করব এবং সেটার এক্সটেনশন বা ফরম্যাট যদি পিডিএফ ফরম্যাটে থেকে থাকে, তাহলে এই স্টাইলটা হবে। তো এই স্টাইলটা কি হবে? যে আমার প্যাডিং রাইট 50 পিক্সেল পাশে থাকবে, প্যাডিং থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এবং সেই ব্যাকগ্রাউন্ড ইউআরএল image.pdf icon gif যেই আইকনটি একটু আগে যে ছবিটি আমি আপনাদেরকে দেখালাম, যে এই ছবিটি এখানে যুক্ত করা হয়েছে, এবং নো রিপিট রাইট সেন্টার। তো আমার যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কের রাইট সাইডে, এবং সেটি রিপিট হবে না, এবং সেন্টারে সেটি অবস্থান করবে, এবং সেই অনুযায়ী এখানে দেখুন আমার এই পিডিএফ লিঙ্কটি এখানে অ্যাড করা হয়েছে। তার মানে হচ্ছে ইন ফিউচার আমি আমার এই পুরো বডির মধ্যে কোথাও যদি পিডিএফ ফরম্যাটের কোনো ফাইলকে লিঙ্ক করি, এবং সেই লিঙ্কের ফলে আমার যদি পিডিএফ ফাইলের স্বভাবতই এক্সটেনশন হবে .pdf, তো সেই হিসেবে .pdf যতগুলো এক্সটেনশন সে পাবে, প্রত্যেকটি এক্সটেনশনের পাশে সে আমার এই পিডিএফ আইকনটি যোগ করবে। তো ঠিক একইভাবে আমার যদি অন্য কোনো আইকন, ফর এক্সাম্পল ইমেজ, তখন আপনি ইমেজের জন্য একটি আইকন আপলোড করে ঠিক একইভাবে জিআইএফ, যেমন ফর এক্সাম্পল আমার জেপিজি নামে একটা ইমেজ, তো স্বভাবতই আমি এখানে যদি href.jpg দিয়ে দেই, তাহলে যতগুলো জেপিজি ফরম্যাটের ফাইল আমি আপলোড করব সেটার পাশে যে ইমেজটা আমি দিয়ে দিব সেই ইমেজের ছবিটি এখানে
অ্যাড করা হয়ে যাবে। এটি করার আসলে পেছনে কারণ হচ্ছে আমার ইউজারকে খুব ইজিলি আমি বোঝাতে পারছি যে এই লিঙ্কে গেলে তুমি পিডিএফ ফাইলের মধ্যে যাইতে পারবা এবং তোমাকে একটা পিডিএফ ফাইল এখানে, এবং অন্য ক্ষেত্রে যদি নর্মাল একটি হাইপার লিঙ্ক থাকে তাহলে কিন্তু এখানে কিছু শো করছে না। যেমন দিস ইজ এ নর্মাল হাইপার লিঙ্ক, এটি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্যে যে এখানে দেখুন আমি যে এই যে পিডিএফ ফাইলটি অ্যাড করেছিলাম এটার নিচে ঠিক একটি নর্মাল হাইপার লিঙ্ক ফাইল আমি এখানে অ্যাড করেছি, এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমার কোনো রকমের অ্যাজ ইউজুয়াল নর্মাল যে লিঙ্ক থেকে থাকে সেই লিঙ্কটাই এখানে অ্যাড হয়েছে, নতুন কোনো কিছু বা নতুন কোনো স্টাইল এখানে কিন্তু অ্যাড হয় নাই। এরপর আমি যেটি করেছি এখানে দেখুন, এরপর এখানে আমি জাস্ট একটি প্যারাগ্রাফ, এই একটি প্যারাগ্রাফ এখানে অ্যাড করেছি এবং এটি আমি জাস্ট উইকিপিডিয়া থেকে জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। কিন্তু এখানে যে কাজটি আমি করেছি এখানে সেটি হচ্ছে যে এখানে দেখুন একটি লিঙ্ক রয়েছে এবং এই লিঙ্কের ঠিক এই জায়গার মধ্যে দেখুন একটি আইকন রয়েছে, ছোট্ট একটি আইকন রয়েছে। এবং আপনাদের যদি দেখতে সমস্যা হয়ে থাকে তাহলে আমি একটু বড় করে দেখাই যে এখানে দেখুন এই যে লিঙ্কটি, এই লিঙ্কটির মধ্যে যখন আমি ক্লিক করছি, জাস্ট মাউস ওভার করছি, হোভার ইফেক্টস যাকে বলা হয়, তো এটি করার ফলে এখানে একটি আইকন এখানে চলে এসছে। বাট এটি আমি যখন সরিয়ে নিচ্ছি তখন কিন্তু সেই আইকনটি নাই। এটির মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে এই লিঙ্কে যদি আমার ইউজার ক্লিক করে তাহলে আমার ওয়েবসাইটের বাইরে সে চলে যাবে, এটি জাস্ট বোঝানোর জন্যে। তো ঠিক এটির জন্য এখানে যা করা হয়েছে যে আমি যদি আমার এখানে যাই, ফর এক্সাম্পল এখানে দেখুন যে আমার ক্যাসকেডিং স্টাইল শিট স্ট্রং, এবং এখানে যে আমার হাইপার লিঙ্কটি অ্যাড করা হয়েছে, এবং এখানে দেখুন HTTP উইকিপিডিয়া স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, এখানে একটি হাইপার লিঙ্ক অ্যাড করা হয়েছে। স্বভাবতই আমি এখন এখানে যদি ক্লিক করি তাহলে আমার উইকিপিডিয়াতে চলে যাবে, তার মানে আমার ইউজার কিন্তু আমার সাইডের মধ্যে থাকতেছে না। তো এইরকম যদি কোনো লিঙ্ক থেকে থাকে যেটা হচ্ছে আমার ওয়েবসাইটের বাইরে চলে যাবে, সেই লিঙ্কটার মধ্যে যদি ইউজারকে আমি বুঝাইতে চাই যে এটা আমার বাইরে চলে যাবে, সেই জন্য আমি এখানে একটা আইকন দিয়ে দিলাম যাতে ইউজার ইজিলি বুঝতে পারে যে এই লিঙ্কে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তুমি বাইরে চলে যাবা। এবং সেইটার জন্য আমি যেটা করেছি, আমরা যদি এখানে যাই যে দেখুন যে আউটসাইড লিঙ্ক স্টাইল গো হেয়ার, মানে আমার আউটসাইডে যে লিঙ্কগুলো যাবে সেইটার জন্য যে স্টাইলটা আমি করেছি, এখানে দেখুন যে নর্মাল আগেরটার মতোই, আগে যে আমি এখানে কোডটা ইউজ করেছিলাম এখানে ঠিক একই কোড ইউজ করেছি, এবং এখানে এটারে কি বলে আমি ঠিক ভুলে গেছি, যাই হোক এই আইকনটা ইউজ করে তারপর এখানে দেওয়া হয়েছে যে https:// দেওয়া হয়েছে, এবং এখানে হোভার ইফেক্ট, যে এটা জাস্ট মাউস হোভার করলেই এটা হবে, না হলে হবে না। আপনি যদি মনে করেন যে না আমার হোভার ছাড়া এমনিতেও হবে তাহলে আপনি এখান থেকে হোভারটা উঠাই দিবেন। তো যাই হোক আমার সেই প্যাডিং রাইট 20 পিক্সেল দিলাম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে এক্সটার্নাল লিঙ্ক ডট জিআইএফ, আমরা যদি আমার এখানে যাই তাহলে এই যে এখানে দেখুন যে আমার এক্সটার্নাল আন্ডারস্কোর লিঙ্ক ডট জিআইএফ নামে একটি ফাইল এখানে অ্যাড করা হয়েছে ইমেজ ফাইলের ভেতর, এবং সেখানে সেই ইমেজ ফাইল লিঙ্কটি এখানে অ্যাড করা হয়েছে, এবং নো রিপিট রাইট সেন্টার এখানে দেওয়া হয়েছে, যার ফলে আমি এখন যতগুলো লিঙ্ক অ্যাড করব এবং যেই লিঙ্কগুলোর মধ্যে শুরু হবে হচ্ছে https:// দিয়ে, এখানে যতগুলো লিঙ্ক এরকমভাবে https:// দিয়ে শুরু হয়েছে প্রত্যেকটা লিঙ্কের মধ্যেই দেখুন আমার এইরকম চলে আসছে। কিন্তু দেখুন আমার লিঙ্ক তো আরও আছে, ফর এক্সাম্পল এই যে এইখানে এই লিঙ্কটি, এটাও তো একটা হাইপার লিঙ্ক, এটার মধ্যে কিন্তু আপনি যেটা আমি করেছি যে এখানে জাস্ট হ্যাশ ইউজ করেছি, ফর এক্সাম্পল এখানে যদি আপনি হ্যাশ ইউজ না করে এরকম যে ফর এক্সাম্পল এই সিলেক্টর ডট এইচটিএমএল জাস্ট এখানে দিয়ে দিলেন যে সিলেক্টর ডট এইচটিএমএল, এই লিঙ্কে মানে আমার সাইডের মধ্যেই থাকতেছে, তাহলে তাহলে যেটা হবে তাহলে নর্মাল অ্যাজ ইউজুয়াল যে হাইপার লিঙ্ক সেই হাইপার লিঙ্কটা হবে, আমার এখানে যে হোভার ইফেক্টের ফলে যে এখানে ইমেজটা আসতেছে সেই ইমেজটা আসবে না। তো এখানে আমি জাস্ট এই দুটি স্টাইল এখানে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি যে এইভাবে এই কাজটি করা হয়ে থাকে। এরপর এখানে আরেকটি যে কাজ করা হয়েছে সেটি হচ্ছে যে আমার HTML5 টিউটোরিয়ালে আমি ফর্ম নিয়ে বিশাল একটি লেকচার দিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, তো সেইখান থেকে সেরকম একই উপায়ে এখানে আমি একটি দেখুন যে জাস্ট ওই যে আমরা অনেক সময় দেখি না যে আপনি যদি এটির মধ্যে ক্লিক করেন তাহলে দেখুন এখানে লেখা যাচ্ছে, বাট
আমি যদি এটির মধ্যে ক্লিক উঠায় দিই তাহলে দেখুন এইবার কিন্তু এটি লাল হয়ে গেছে এবং এখানে লেখা যাচ্ছে না। মানে এটি ক্লিক করলেই এই বক্সটি এনেবল হবে, আর না হলে ডিসেবল হয়ে থাকবে। এবং সেটির জন্য অ্যাকচুয়ালি এখানে যে কাজটি করা হয়েছে, যে এখানে দেখুন যে এই যে টেক্সট ডিসেবল হয়ে থাকবে, এবং এখানে যে এখানে কিছু স্টাইল, যে কাজটি করা হয়েছে, যে এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কোড ইউজ করা হয়েছে, যেই কোডটির মাধ্যমে আমার এই এনেবল নিউজ কি এই যে এখানে ডিক্লেয়ার করা হয়েছিল, যে এনেবল নিউজ কই গেল, নিউজ ইমেল, নিউজ ইমেল, সেই নিউজ ইমেল, এই জিনিসগুলোকে এখানে আইডিটিকে কল করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইডিটি যদি আমাকে এখানে চেক করে তাহলেই এটি এনেবল হবে, নাহলে এনেবল হবে না। তো এইখানে আমার আসলে এইটি দেখানোটা আপনাদের এখানে মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্টটা হচ্ছে যে আমার এইখানে যে এটা ডিসেবল হয়ে আছে এটা ইউজাররে বোঝানো। তো ইউজাররে এটা আমি কিভাবে বোঝাবো, যে এখানে দেখুন ইনপুট ডিসেবল, কারণ এখানে আমার একটি ডিসেবল নামে একটি ট্যাগ ইউজ করা হয়েছে, এবং ইনপুট ডিসেবল আমি এখানে যখন এটি করেছি, যে এখানে দেখুন সুডো ক্লাস ইউআই সিলেক্টর গো হেয়ার, এবং এখানে ইনপুট ডিসেবল ব্যাকগ্রাউন্ড কালার, আপনার যা মনে চায় আপনি সেই ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারেন। তো সেই একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, সেই কারণে এখানে দেখুন ডিসেবলের সময় এই কালারটি এখানে শো করছে। আবার যখন ইনপুট ডিসেবল প্লাস লেভেল এবং কালার, এইটা যে আমি যখন এটার মধ্যে ক্লিক করছি তখন আবার সাদা হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এরকমভাবে আমরা আমাদের এই কি বলে বিভিন্ন কালার অ্যাড করে এই লিঙ্কগুলা করতে পারি, এবং এরকমভাবে স্টাইল অ্যাড। এবার এখানে আমরা একটি নতুন এখানে একটি বক্সের ভেতর কতগুলো ডিভ ট্যাগের আন্ডারে কতগুলো লেখা এখানে লেখা হয়েছে, এবং এটির কোডে যদি যাই এবং আমরা যদি এখানে দেখতে সমস্যা হয় তাহলে এখানে ভিউ কোডের যদি মধ্যে আমরা যাই, তাহলে এইখানে দেখবেন যে আমার এখানে দেখুন যে ডিভ যে ট্যাগ, সেই ডিভ ট্যাগের আন্ডারে জাস্ট H1 দিয়ে তারপর প্যারাগ্রাফ দিয়ে একটি ডিভ ইউজ করা হয়েছে, তারপর এখানে আরেকটি, তারপর এখানে আরেকটি। সেই কারণে এখানে তিনটি চলে এসছে, তিনটি ডিভ ট্যাগ এখানে চলে এসছে। এবং এখানে যে তিনটি ডিভ ট্যাগ চলে এসছে এবং এখানে যে লেখাগুলো রয়েছে, সেই লেখাগুলোর ক্ষেত্রে এখানে দেখুন প্রথমে আমার এই বডির ফন্ট এবং H1, যে আমার এখানে যে H1 ট্যাগটি আমরা ইউজ করেছি, সেখানে আমরা H1 এর একটি ফন্ট স্টাইল দেওয়া হয়েছে, H2 ফন্ট স্টাইল দেওয়া হয়েছে, এবং ডিভের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, যেটির ফলে এখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটি হয়েছে। প্যাডিং দেওয়া হয়েছে, মার্জিন দেওয়া হয়েছে, উইথ দেওয়া হয়েছে, ইটস ওকে। বাট এখানে দেখুন কতগুলো ট্যাগ, যে ট্যাগগুলো এলিমেন্টগুলো আমি অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ফার্স্ট চাইল্ড কালার রেড। আমরা যদি এটিকে অ্যাক্টিভ করি, আমি আমার ড্রিম ওয়েভার ওপেন করলাম, এবং এখানে প্রথমে দেখুন আমার এখানে প্রথমে অ্যাক্টিভ করা আছে যে টার্গেট পি হোয়েন দে আর অনলি ইন প্যারেন্ট, এবং পি অনলি অফ টাইপ, এটি দিয়ে যখন আমি কালার রেড দিয়েছি তখন কিন্তু আমার এখানে দেখাচ্ছে যে আমার পির আন্ডারে যে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে সেটি এখানে রেড কালার হয়ে আছে। আমি যদি এবার এখানে এটাকে কমেন্টের আন্ডারে দিয়ে দিলাম, আর এখানে আমি একটা একটা করে দেখাই যে এখানে আমি কি করেছি। এটিকে আমি সেভ করলাম, প্রথমটি ফার্স্ট চাইল্ড কালার রেড, আমি এটি ওপেন করলাম, রিলোড দিলাম। তো এখানে দেখুন যে আমার ফার্স্ট যে ট্যাগটি রয়েছে সেই ফার্স্ট ট্যাগটি এখানে কালার রেড শো করছে। এখানে আমার এটা ভুল করেছি,
তো এখানে এটি রেড শো করছে। এবার আমি এইটারে কমেন্টের ভেতর রেখে দিলাম। এবার এইখানে এইটাকে খুলে দিলাম কমেন্ট থেকে, যে H1 গুলো আমি রেড কালার করতে যাচ্ছি। এবার দেখুন যে আমার যে H1 ট্যাগের ভেতর যেগুলো রয়েছে সেগুলো আমার এখানে রেড কালার হয়ে গেছে। এবার আমি আবার এটারে কমেন্টের মধ্যে রাখলাম। এবার এখানে দেখুন যে প্যারাগ্রাফ লাস্ট চাইল্ড, সেভ করলাম, আমি এটাকে রিলোড দিলাম। এবার দেখুন যে আমার প্যারাগ্রাফের মধ্যে, এখানে প্যারাগ্রাফ কিন্তু এটাও এটা কি, এই দুইটা কিন্তু আমার লাল হয় নাই, লাল হয়েছে লাস্টেরটা। যে আমার লাস্টে যেই চাইল্ডটা রয়েছে সেই লাস্ট চাইল্ডটা এখানে রেড কালার দেওয়া হয়েছে। এবার ফার্স্ট চাইল্ড, মানে ফার্স্ট চাইল্ড বলতে আপনারা বুঝতেই পারছেন যে এবার প্রথমটা লাল হবে প্যারাগ্রাফের। সেভ দিলাম, রিলোড দিলাম, এবং আমার মনে হয় যে এটার জন্য এখন আমাদের ছোট করে দেখাই ভালো। তো সেই হিসেবে দেখুন আমার প্যারাগ্রাফের প্রথমটা এখানে রেড কালার হয়ে আছে। তো আবার এটাকে যদি আমি কমেন্টের আন্ডারে রেখে দিলাম, এবার আমার H2, যে অনলি H2 গুলাকে আমি রেড কালার করব স্বভাবতই। এখানে দেখুন আমার H2 আন্ডারে যেগুলো রয়েছে সেইগুলো এখানে রেড কালার হয়েছে। আবার এটিকে যদি আমি কমেন্টের আন্ডারের মধ্যে রাখি এবং এখানে আমার যেটি রয়েছে প্যারাগ্রাফ অনলি চাইল্ড, সেভ, এবং এটিকে আমি রিলোড করলাম। এবার দেখুন এখানে যেটি হয়েছে যে আমার প্যারাগ্রাফ অনলি চাইল্ড, যে প্যারাগ্রাফ যদি চাইল্ডের আন্ডারে থাকতো তাহলে সেরকমভাবে এখানে রেড কালার হতো। যে এরকমভাবে এখানে একটিও নাই সেই কারণে এটি হচ্ছে না। তো গেল। তো এরকমভাবে যে আমার অ্যাকচুয়ালি এইটি দেখানোর পেছনে কারণ হচ্ছে যে আমি আমার ডিভ ট্যাগের ভেতরে একটি নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। সেটি আমি কিভাবে করছি বা করা হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়া, যে একটি নির্দিষ্ট লাইনকে ইন্ডিকেট করে আমরা আমাদের স্টাইলগুলো অ্যাড করতে পারি। এবার ঠিক আগেরটির মতোই আরেকটা উদাহরণ আপনাদের সামনে, সেটি হচ্ছে যে আমার লিস্ট ট্যাগের ভেতর আমি এখানে একটা কালার করেছি, এখানে আরেকটা কালার করেছি, এখানে আরেকটা কালার করেছি, এখানে আরেকটা কালার করেছি, এখানে আরেকটা কালার করেছি। তো এই লিস্ট ট্যাগের ভেতর কালার করার জন্য আমাকে যে কাজটি করতে হয়েছে, যে প্রথমেই স্বভাবতই আমি আমার যদি HTML ট্যাগের ভেতরে যাই, যে HTML ট্যাগের ভেতর এখানে UL এবং লিস্ট, এবং আমার এটিকে বোল্ড করা হয়েছে যে স্ট্রং ট্যাগের মাধ্যমে। তো সেই হিসেবে আমার ইজি, মডারেট, মিডিয়াম, হার্ড, ডিফিকাল্ট এগুলো বোল্ড হয়ে আছে। আর এখন এখানে কিন্তু কোনো আইডি বা কিছু ক্লাস ডিক্লেয়ার করা হয় নাই। তাহলে সেটা আমি এখানে বিভিন্ন কালার করলাম কিভাবে? সেটার জন্য আমাকে যা করতে হয়েছে, এখানে দেখুন যে আমার ULLI মানে UL ট্যাগের ভেতর আমার এখানে তো নিচে UL ট্যাগটা আছে, তো সেই UL ট্যাগটাকে আমি ইন্ডিকেট করলাম এবং LI ট্যাগটাকে ইন্ডিকেট করলাম। LI ট্যাগ ইন্ডিকেট করার পর NTH এবং চাইল্ড 1, কারণ এটা হচ্ছে আমার 1 নাম্বার, তো সেই হিসেবে চাইল্ড 1, স্ট্রং, কারণ এখানে আমার স্ট্রং ট্যাগটি রয়েছে এবং আমি এই স্ট্রং ট্যাগের এইটুক জায়গায় অংশটুকু জাস্ট কালার করতে চাই বা স্টাইল করতে যাচ্ছি। তো সেই হিসেবে আমি এখানে এইটুক জায়গাকে ধরলাম এবং এখানে কালার অ্যাড করলাম। ঠিক একইভাবে চাইল্ড 2 এখানে কালার অ্যাড করা হলো, চাইল্ড 3, চাইল্ড 4, চাইল্ড 5, এবং এভাবে আমি বিভিন্নটার মধ্যে বিভিন্ন কালার এখানে অ্যাড করা হয়েছে। তো ঠিক এইভাবে অ্যাকচুয়ালি আমরা লিস্ট ট্যাগের ভেতরে এরকমভাবে একটা নির্দিষ্ট অংশকে ডিজাইন করতে পারি। এবার আমরা আরেকটি যে ব্যাপার দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড।
এখানে নিচে আমার একটা ছবি দেওয়া হয়েছে এবং সেই ছবিটি অ্যাকচুয়ালি আমার এই ইমেজের ভেতর এখানে দেখুন যে এই গাড়ির ছবিটি অ্যাকচুয়ালি আমার ওইখানে শো করছে। বাট এইখানে কিন্তু আমার কোনো ছবি টবি বা কোনো কিছু অ্যাড করা হয় নাই এটা। এবং নিচে আমার এই যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা বা ছবিটা, সেই ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আবার এখানে আমার উপরের লেখাটাও দেখা যাচ্ছে। মানে আমার এখানের যে নিচে ফ্রেমটা ইউজ করা হয়েছে এবং সেই ফ্রেমের মধ্যে দেখুন একটু কালারও রয়েছে, একটু খয়েরি কালারের টাইপের একটা কালার অ্যাড করা হয়েছে। তো সেই কালারটাও দেখা যাচ্ছে, আবার নিচের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে, আবার উপরে আমি আমার লেখাটাও দেখানো হয়েছে। তো এই জিনিসটা আমি কিভাবে করেছি বা এই জিনিসটা কিভাবে করতে হয়, সেটার জন্য স্বভাবতই আমাদের যে কাজটি করতে হয়েছে, যে আমি যদি এটিকে এখানে যাই, তাহলে এখানে আমার প্রথমে যেটা হয়েছে যে আমার H1 ট্যাগ বক্স ওয়ান, এটা হচ্ছে আমার বক্স ওয়ান। বক্স ওয়ান বলতে আমি বোঝাচ্ছি যে আমার এইটা, যে আমার এই প্রথম যে এই জিনিসটা, এটা হচ্ছে আমার বক্স ওয়ান। আর এইটা হচ্ছে বক্স টু, এটা হচ্ছে বক্স থ্রি। এখানে তিনটা বক্স নেওয়া হয়েছে। তো সেই হিসেবে আমার ডিভ এবং আইডির ভেতর বক্স ওয়ান হিসেবে ধরা হয়েছে এবং সেই বক্সের ভেতর আমি কিছু উল্টাপাল্টা লেখা লেখা হয়েছে। এবং এখানে বক্স টুর ভেতরে ঠিক একইভাবে, বক্স থ্রির ভিতরে একইভাবে। এই হচ্ছে আমার HTML এর ব্যাপারটা। তো এখানে এবার প্রথমে আসি যে আমার বডির ভেতরে আমার ফন্ট এবং বডির ব্যাকগ্রাউন্ড, যে এই যে আমার এখানে আমি যদি এটিকে জুম আউট করি, তাহলে এই যে এখানে দেখুন, এখানে একটা সবুজ রঙের একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। সেই ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এইটা। আর H1 ট্যাগ, সেই H1 ট্যাগের H1 ট্যাগটা এখানে যে আমার ওই নিচে যে আমি H1 ট্যাগটা ইউজ করেছি, সেই H1 ট্যাগটা এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ওয়ারপার নামে এখানে একটি আইডি ডিক্লেয়ার করা হয়েছে, div id ওয়ারপার। সেই ওয়ারপার আইডিটি ডিক্লেয়ার করা হয়েছে পজিশন রিলেটিভ উইথ, এবং এইটার ভেতর আমার যে ব্যাকগ্রাউন্ডে যে গাড়ির ছবিটি, সেই গাড়ির ছবিটি এখানে অ্যাড করা হয়েছে এবং সেটি নো রিপিট দেওয়া হয়েছে। এবার আমার ওইগুলা আসলে ব্যাপার না, এবং ওইগুলা আমার আপনারা পারবেন বা জানা আছে এটা আমি ধরে নিচ্ছি, কারণ আমার আগেই বলেছিলাম যে আমার HTML এবং CSS এর বেসিক টিউটোরিয়ালে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সেই জিনিসগুলো আমি আলোচনা করতে চাচ্ছি না। তো আমার কাজ হচ্ছে, বা এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এইখানে যে এই যে বক্স ওয়ান, বক্স টু এবং বক্স থ্রি ইউজ করা হয়েছে, এই বক্স ওয়ান, বক্স টু, বক্স থ্রি, এটির ভেতরে আমার এখানে যে এই ছবি, এই লেখাগুলো লেখা হয়েছে এবং বক্সটা তৈরি করা হয়েছে, এটা নিচে যে আবার গাড়ির ছবিটা আমার দেখা যাচ্ছে, এই যে ট্রান্সপারেন্সিটা হইল, এই ট্রান্সপারেন্সিটা কিভাবে হইল? এবং সেটা হচ্ছে যে এখানে দেখুন যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, যে আমার এই বক্সের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই বক্সের ব্যাকগ্রাউন্ডটা HSLA দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমার বিভিন্ন কালারগুলো এখানে অ্যাড করা হয়েছে। এরপর হচ্ছে আমার লেখার যে কালারটা, সেই লেখার কালারটা এখানে অ্যাড করা হয়েছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে এখানে RGB কালার বা হেক্সাডেসিমেল কালার বা ওই টাইপের কালারগুলো অ্যাড করা যেত, তাহলে এখানে HSLA কালারটা কেন ইউজ করা হয়েছে? HSLA কালারটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের ট্রান্সপারেন্সি বা এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, এবং সেই কারণে অ্যাকচুয়ালি এখানে এই কালারগুলো ইউজ করা হয়েছে। এরপর এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এই ট্রান্সপারেন্সি করে দেওয়ার ফলেই অ্যাকচুয়ালি এখানে আমার এই ট্রান্সপারেন্সিটা চলে এসছে। আর এখানে আরেকটি যে ব্যাপার করা হয়েছে, যে বর্ডার, আমার এখানে যে একটি এই সবুজ কালারের বর্ডার দেখতে পাচ্ছেন, সেই বর্ডারটার কালার এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে শ্যাডো, যে এখানে আমার এই যে বর্ডারের চারপাশে, বাম পাশে নিচে দিয়ে একটা শ্যাডোর মতো আপনারা দেখতে পাচ্ছেন, সেই শ্যাডোটা আর কারণে এই এই শ্যাডোটা এখানে অ্যাড করা হয়েছে। এবং এটা অ্যাড করা হয়েছে গুগল ক্রোমের জন্য, এবং এটা অ্যাড করা হয়েছে আমাদের মজিলার জন্য, আর এটা হচ্ছে অন্যান্য সকল ব্রাউজারের জন্য, যে এইভাবে এইটা কাজ করা হয়। এরপর হচ্ছে যে অপাসিটি, যে আমরা যদি অপাসিটি কমাতে বাড়াতে চাই তাহলে এখানে, এবং এটি আমি কমেন্টের আন্ডারে রেখে দিয়েছি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সবগুলো কোড, এবং অন্যান্য বক্সগুলোর মধ্যেও আমার একই কোড ইউজ করা হয়েছে, এবং এখানে একটু বেশি কোড আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বেশি কোডটা অ্যাকচুয়ালি করা হয়েছে হচ্ছে আমার
মানে ইন্টারনেট এক্সপ্লোরারে যেন এই জিনিসটা কাজ করে সেটার জন্য অ্যাকচুয়ালি এই কাজটা করা হয়েছে, নাথিং এলস। তো এই হচ্ছে আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমরা কিভাবে কাজ করতে পারি সেটি এখানে দেখ। আর এখানে নতুন আরেকটি যে যে ব্যাপারটি, যে এখানে দেখুন এই লেখাটি লেখা হয়েছে এবং স্বভাবতই আপনারা বলতে পারেন যে এই লেখাটি তো আমি ফটোশপ ইলাস্ট্রেটরে সুন্দরভাবে আরও ডিজাইন করে করতে পারি, তো আমার এটা দরকার কি? বাট আমি এখানে ইমেজ অ্যাড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার টেক্সট থাকবে, নর্মাল টেক্সট, এবং সেটা এখানে যে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটা করা হয়েছে হচ্ছে নর্মাল সিএসএস দিয়ে। এবং আমরা যদি এটার কোড ভিউতে যাই এবং আমি একটু বাড়ায় নিলাম এবং এখানে বডি ব্যাকগ্রাউন্ড, তো স্বভাবতই এগুলো নিয়ে আমি আর বারবার বলতে যাচ্ছি না। তো এখানে এইচ ট্যাগের আন্ডারে যে কাজটা করা হয়েছে, এখানে দেখুন টেক্সট শ্যাডো, এই টেক্সট শ্যাডোর আন্ডারে এখানে একটি কালার দেওয়া হয়েছে এবং এরপর যেটা দেওয়া হয়েছে যে ফিল্টার অ্যাড করা হয়েছে, ফিল্টারের মধ্যে ড্রপ শ্যাডো দেওয়া হয়েছে এবং এটির কালার দেওয়া হয়েছে এবং এখানে আমার এটির চারপাশে দেখুন একটি হালকা একটু কালার এখানে চলে এসছে, সেটি বসানোর কারণেই অ্যাকচুয়ালি এইটি। এবং এখানে কিছুটা ব্যাপারটা না বোঝা যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে দেখুন আমি এখন কালার করার ফলে দেখুন সাদার সাইড দিয়ে একটু মানে একটু হালকা একটু শ্যাডোর মতো আছে, সেই শ্যাডোটি অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে এবং স্বভাবতই এখানে শ্যাডো 1 পিক্সেল দেওয়া, তো স্বভাবতই এই জন্যে আরও কম বোঝা যাচ্ছে। তারপর দ্বিতীয়টির ক্ষেত্রে যেটা করা হয়েছে, কালার টেক্সট শ্যাডো দেওয়া হয়েছে জাস্ট আরেকটু অন্যরকমভাবে এবং সেটি এখানে শ্যাডোটি। এবং আমরা আগের ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেখানেও কিন্তু আমার ওই যে বক্সের মধ্যে একটা শ্যাডোর মতো ছিল, তো সেই শ্যাডোটাই অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে এবং সেটি কিভাবে দেখা যাচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে ফ্রি বাংলা টিউটোরিয়ালের এই লেখাটার মধ্যে এখানে দেখুন ওই যে যখন সিলেক্ট করলাম ওই পাশে লেখার পাশে দেখুন একটা ঘোলার মতো একটা স্টাইলের মতো আসছে, সেই ঘোলা স্টাইলটা অ্যাকচুয়ালি এখানে এই এটির মাধ্যমে, এই লাইনটির কোডটির মাধ্যমে এখানে অ্যাড করা হয়েছে। যে এখানে আমার এখানে নর্মাল সিএসএস দিয়ে আমি অ্যাকচুয়ালি এই স্টাইলগুলো এখানে করা হয়েছে, তো সেই স্টাইলগুলো দেখানোর কারণেই এই জিনিসগুলো, যে এটার জন্য আমার ফটোশপ ইলাস্ট্রেটরের পেছনে দৌড়ানোর কোনো দরকার নাই, আমরা সিএসএস দিয়ে এই কাজগুলো করতে পারি, যেটা হচ্ছে টেক্সট শ্যাডো ফিল্টার এই মাধ্যমে। এরপর যে ব্যাপারটি আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীটের মধ্যে আমরা সিএসএস এর দ্বারা মাল্টিপল কলাম তৈরি করতে পারি, যে এখানে একটি কলাম, এখানে একটি কলাম, এর মাঝখানে একটি লাইন দেওয়া হয়েছে, আপনি চাইলে সেই লাইনটি উঠিয়েও দিতে পারেন। তো সেটির জন্য আমাকে যে কাজটি করতে হয়েছে, যে এখানে আমার তো বুঝতেই পাচ্ছেন যে আমার এখানে কিছু ডিভের ভেতর আমি আইডি ডিক্লেয়ার করে মেইন কন্টেন্টের ভেতর প্যারাগ্রাফ ট্যাগের ভেতর কতগুলো লেখা হাবিজাবি লিখেছি। তো এটির মধ্যে আমার যেটি মেইন কাজ, যেটি মেইন দরকার সেটি হচ্ছে যে আমার এখানে মেইন কন্টেন্ট h3 প্লাস ডিভ, h3 এবং ডিভের আন্ডারে যেগুলো রয়েছে, যে h3 এবং ডিভের আন্ডারে যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে দেখুন মজ, এটি হচ্ছে আমার মজিলার জন্যে, ওয়েবকিট গুগল ক্রোমের জন্য, মজ ওয়েব ইয়ার জন্যে ইউজ করা হয়েছে এবং কলাম কাউন্ট 2, যার ফলে এখানে আমার 2টা কলাম তৈরি হয়েছে। আর এখানে কলামের মধ্যে কতটুকু গ্যাপ থাকবে সেটা, আবার কলাম কাউন্ট এটা দেওয়া হয়েছে আমার গুগল ক্রোমের জন্য, এবং কলাম রুল স্টাইল যেটির কারণে এখানে সলিড, যে এখানে আমার এখানে একটি সলিড দাগ এসছে সেই দাগটি এখানে দেওয়া হয়েছে, এই দাগটির কালার, তারপর কতটুকু উইথ হবে। এবং মজিলার জন্যও জাস্ট এই যে এই 3টা লাইন এখানে মজিলার ওইখানে লেখার কথা মনে ছিল না, তো এটা জাস্ট নিচে এখানে আমি অ্যাড করেছি। এটা হচ্ছে যে মজিলা এবং ইয়ার জন্যে, বাট আদার্স যেগুলো রয়েছে সেগুলোর জন্যে নর্মালভাবে আমি জাস্ট কলাম কাউন্ট, অ্যাকচুয়ালি কলাম কাউন্টটা আমার মেইন ট্যাগ, আর ওইগুলো যেন ব্রাউজার সাপোর্ট করে সেইটার জন্য অ্যাকচুয়ালি আমার এই মজ ওয়েবকিট তারপর অপেরার জন্য এই জিনিসগুলো অ্যাড করা লাগতেছে। তো এবং অ্যালাইনমেন্ট জাস্টিফাই, যে দুই পাশে যাতে আমার সমান থাকে, এবং ফন্ট সাইজ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার কলামের যে ব্যাপারটি, যে আমার এই কলামটি দুই পাশে সমান জাস্টিফাই করে দেওয়া হয়েছে এবং 2টি কলাম হিসেবে অ্যাড করা হয়েছে, যে আমরা এইভাবে কলাম অ্যাড। এবার আমি এখানে যে ব্যাপারটি দেখাচ্ছি, যে এখানে দেখুন আমার একটা বক্স,
এখানে আমার কালার সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর আমার মেইন ফ্যাক্ট না। মেইন ফ্যাক্টটা হচ্ছে এই বক্সটা আপনারা খেয়াল করুন, এই বক্সের এখানে একটা কোণা, চারপাশে কোণা, স্কোয়ার একটা বক্স। বাট এই পাশটা এই নিচের 2 নাম্বার বক্সটা আপনারা যদি খেয়াল করেন, এটার পাশে কিন্তু রাউন্ড। আর 3 নাম্বারটা যদি আপনারা খেয়াল করেন, এইটাও রাউন্ড, বাট এইটার মতো না, আর একটু অন্যরকম রাউন্ড। এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, যে আমাদের বক্সটাকে কিভাবে রাউন্ড করতে পারি, কারণ বিভিন্ন সময় আমাদের এই জিনিসটা দরকার পড়ে। এবং সেটার জন্য স্বভাবতই আমার নিচে ডিভ ট্যাগের আন্ডারে একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে নর্মাল, যে এই বক্সটা নর্মাল ক্লাসের আন্ডারে, যে এটার মধ্যে কোনো রকমের স্টাইল টাইল কিছু অ্যাড করা হয় নাই। আর দ্বিতীয়টা যেটা, যে এটার মধ্যে রাউন্ড, যে এখানে কোনাগুলো আমার রাউন্ড হয়ে আছে। এবং তৃতীয়টার জন্য ভি রাউন্ড, যে আমার ভার্টিক্যালি এটা একটা এইরকমভাবে রাউন্ড হয়ে আছে। এই জিনিসটা 3টা ক্লাস এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তো নর্মালটার ক্ষেত্রে আমার যেটা করা হয়েছে, যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি, এবং এখানে আমার নর্মালটার ক্ষেত্রে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর প্যাডিং এবং মার্জিন বটম, তো এইগুলো নর্মাল একটা ট্যাগ গেল। কিন্তু রাউন্ডের ক্ষেত্রে আমি যেটা করেছি, এখানে দেখুন, যেটা আমাদের অ্যাকচুয়ালি দেখার বিষয় সেটা হচ্ছে যে এখানে ওয়েভ কিট বর্ডার রেডিয়াস, এটাই হচ্ছে আমার মূল ট্যাগ। কিন্তু এখানে আমার এটা হচ্ছে গুগল ক্রোমের জন্য, আর এটা মজিলার জন্য। তো এখানে আমার 15 পিক্সেল দেওয়া হয়েছে, যেই কারণে আমার বর্ডার রেডিয়াস মানে বর্ডারটা এরকম রাউন্ড হয়েছে। এবং এই রাউন্ডের ফলে আমার সেই বর্ডারটার মধ্যে এই গোল চিহ্নটা, এবং এখানে আমি 15 পিক্সেল দেওয়া হয়েছে। আপনি বেশি কমায়া এই জিনিসটা দেখতে পারেন, যে এটা দেখতে কেমন লাগে। বেশি দিলে বেশি রাউন্ড হবে, কম দিলে কম রাউন্ড হবে। গেল। এরপর হচ্ছে ভি রাউন্ড, পরেরটার জন্য, পরের বক্সটা। এই বক্সটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই বক্সটাও রাউন্ড, বাট এই বক্সটা দেখুন, এই কোনাটা রাউন্ড, আর এটা হচ্ছে একদম পুরা এই অ্যাঙ্গেলটা রাউন্ড। এই যে ভার্টিক্যালি এটারে রাউন্ড করা হয়েছে, এই কারণে আমি অ্যাকচুয়ালি এখানে ভি রাউন্ড দেওয়া হয়েছে। এবং স্বভাবতই এইটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমার যেটা দরকার সেটা হচ্ছে ওই বর্ডার রেডিয়াস এখানেও ইউজ করা হয়েছে, ওইখানেও ইউজ করা হয়েছে। এই বর্ডার রেডিয়াস এটা হচ্ছে মজিলা, এটা ক্রোম। আর এখানে হচ্ছে আর এক্সট্রা যে জিনিসটা জাস্ট দেখানোর জন্য, ওই যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে ইউজ করেছিলাম যে বক্স শ্যাডো অ্যাড করার জন্য। কারণ এখানে দেখুন এই বক্সের মধ্যে পাশে কোনো শ্যাডো নাই, কিন্তু এখানে দেখুন কালো রঙের একটা শ্যাডোর মতো আছে। সেই শ্যাডোটার জন্য এই 3টা লাইন ইউজ করা হয়েছে। তো সেই শ্যাডোটা আপনি দিবেন কি দিবেন না, ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। বাট আমার যেটা মূল দেখানোর বিষয় সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এইখানে দেখুন বর্ডার রেডিয়াস দিয়েছিলাম 15 পিক্সেল, এখানেও আমি ঠিক 15 পিক্সেলই দিয়েছি। বাট এখানে স্ল্যাশ দিয়ে 100 পিক্সেল দেওয়া হয়েছে, যার ফলে এইটা এখানে আমার এই পুরো এই পাশটা, বাম পাশ এবং ডান পাশ পুরোটা রাউন্ড শেপ ধারণ করেছে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা এই বর্ডারের শেপ চেঞ্জ করতে পারি। অনেক সময় আমাদের যে জিনিসটা দরকার পড়ে, যে আমরা একটা লেখা লিখলাম, সেটার সাইড দিয়া আমি একটা বর্ডার যোগ করতে যাচ্ছি। এখানে ঠিক সেই কাজটাই করা হয়েছে, যে এখানে আমার এই লেখাটা লেখা হয়েছে, ইটস ওকে। বাট এখানে দেখুন চারপাশে যে একটা কালো বর্ডার রয়েছে, সেই কালো বর্ডারটা কিন্তু এখানে যোগ করা হয়েছে। এই কালো বর্ডারটা একটা ইমেজ। আমরা যদি ফাইলের মধ্যে যাই, ইমেজ, এখানে দেখুন এই যে বর্ডার আন্ডারস্কোর ইমেজ ডট পিএনজি, এবং এটি একটি ট্রান্সপারেন্ট ইমেজ, যে আমার এই ভিতরের অংশটুকু খালি ট্রান্সপারেন্ট, এবং বাইরে হচ্ছে আমার ব্ল্যাক কালারের বর্ডার। তো এটি যদি আমি এখানে দেখি, যেটা করা হয়েছে, যে আমার ট্রান্সপারেন্ট হওয়ার ফলেই কিন্তু আমার এই লেখাটা শো করতেছে। আমার যদি এখানে ট্রান্সপারেন্ট না হয়ে যদি হোয়াইট কালার বা অন্য কোনো কালার থাকতো, তাহলে আমার সেই কালারটা শো করতো। তো স্বভাবতই এখানে যেটি করা হয়েছে। এবং আরেকটা কথা বলে রাখি, যে আপনি ফিল কালারও দিয়ে ইমেজ ইউজ করতে পারেন। ট্রান্সপারেন্ট না দিয়ে যদি ফিল কালার দেন, তখন স্বভাবতই আপনার এই লেখাটারে আবার অন্যরকমভাবে, মানে ছবির উপরে, এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবির উপরে দিয়া কাজটা করা যেতে পারে। তো এখানে আমার যে কাজটা করা হয়েছে, যে আমার এখানে জাস্ট নর্মাল একটা লেখা হয়েছে ডিভ ট্যাগের আন্ডারে, এটা তো আর নতুন কিছু না। এবং এখানে আইডি ডিক্লেয়ার করা হয়েছে বর্ডার। তো আমার এই বর্ডারের মধ্যে সিএসএস কোড ইউজ করা হয়েছে, এবং সেই সিএসএস কোডটা কি ইউজ করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। তো এটার জন্য আমি যদি বর্ডারের মধ্যে উইথ, এবং এখানে সেই উইথটা দেওয়া হয়েছে, যে এখানে যে উইথটা দেওয়া, সেই উইথটা এখানে দেওয়া হয়েছে। এবং এইবার আপনারা মনে হয় যে বর্ডারটা ঠিক ভালো মতন বুঝতে পারছেন, যে এখানে কালো একটা বর্ডারের মতো। এবং উইথ প্যাডিং এগুলাও তো দরকার নাই, কিন্তু বর্ডার এখানে গেল। এবং এখানে বর্ডার ইমেজ মজিলার জন্য, আর
ক্রোমের জন্য, আর আমার মেইন আদার সব ব্রাউজারের জন্য আমার মেইন কোড হচ্ছে বর্ডার ইমেজ, এবং বর্ডার ইমেজে ইউআরএল ওই যে একটু আগে যে আমি পিএনজি ফাইলটা দেখাইলাম সেই পিএনজি ফাইলটা এখানে অ্যাড করা হয়েছে। 15 রাউন্ড করে দেওয়া হয়েছে, যার ফলে এইখানে ইমেজটা আমার এইখানে রাউন্ড হয়ে আছে। তো এই হ্যাঁ রেডিয়াস, আর এখানে আমার রেডিয়াস যে আমার 5 পিক্সেল রেডিয়াস, যে ইমেজটা তো আমার রাউন্ড হয়ে আছে ঠিক আছে, বাট ওইখানে আমি যদি এখানে এই জিনিসটা মানে এই ব্যাকগ্রাউন্ড কই গেল, এই বর্ডার রেডিয়াস এই জিনিসটা এখানে অ্যাড না করতাম 5 পিক্সেল, তাহলে এখানে দেখুন আমার এই কোণাটার মধ্যে যে রাউন্ড হয়ে আছে এইটা রাউন্ড হয়ে থাকতো না, এখানে একটা সাদা অংশ বের হয়ে থাকতো। যদিও এটা সাদা ব্যাকগ্রাউন্ড এই কারণে সেটা বোঝা যাবে না, কিন্তু যখন আপনি কালার একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা অ্যাড করবেন তখন দেখবেন যে এই 4 কোণার মধ্যে 4টা সাদা একটা বর্ডারের কোণা বের হয়ে আছে। সেই কোণাটা যাতে বের হয়ে না থাকে সেই কারণেই অ্যাকচুয়ালি এখানে এই বর্ডার রেডিয়াস 5 পিক্সেলটা দেওয়া হয়েছে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে যার ফলে এখানে সবুজ কালারটা শো করছে। আর বাট এখানে যেটা দেখানো আমার মূল ফ্যাক্ট ছিল সেটা হচ্ছে যে আমি ইমেজ বর্ডার, একটি ইমেজকে বর্ডার হিসেবে কিভাবে এখানে অ্যাড করতে পারি। এবং আজকে সর্বশেষ যে ব্যাপারটি আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমার মাল্টিপল ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করা যেতে পারে। যেমন এখানে আমার ছবিটা দেখুন, এই ছবিটার মধ্যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, আর এখানে দেখুন তারার মতো কিছু ডিজাইন দেখা যাচ্ছে। এই তারার মতো ডিজাইন আর এইখানের ছবি এই দুইটাই কিন্তু দুইটা ইমেজ। এবং আমরা যদি আমার ইমেজের মধ্যে যাই, এই হচ্ছে আমার তারার টপ ডট জেপিজি আর এই হচ্ছে বটম ডট পিএনজি, এই দুইটা ফাইল এখানে অ্যাড করা হয়েছে। এবং সেটা কিভাবে করা হয়েছে সেটার জন্য প্রথমে আমার যে কাজটা করা হয়েছে যে নর্মাল ডিভ ট্যাগের ভেতর খালি এই লেখাটা লেখা হয়েছে, এবং এখানে আমার আইডি এবং ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, এবং এখানে যে আমার আইডিটা ডিক্লেয়ার করা হয়েছে সেই আইডির মধ্যে আমার যে কাজটা করা হয়েছে, এই আইডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল টপ, ওই উপরের স্টারের এই যে টপটা এই ইমেজটা এখানে বসানো হয়েছে, এবং আরেকটা যেটা বটম নিচে আরেকটা ইমেজ আমরা এই যে এখানে যে ইমেজটা সেই ইমেজটা এখানে বসানো হয়েছে, মাঝখানে একটা কমা দিয়ে জাস্ট দুইটা ইমেজ এখানে বসানো হইলো। এই দুইটা ইমেজ বসানো হইলো, কিন্তু এখন এই দুইটা ইমেজ একটা আরেকটার উপরে তো ফ্লোটেড হওয়ার কথা, মানে উপরে পড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে যেটা করা হয়েছে যে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দেওয়া হয়েছে, এবং এই নো রিপিটটাই অ্যাকচুয়ালি আমার এই ইমেজগুলোরে একটা আরেকটার উপরে বসাতে সাহায্য করতেছে, এবং এখানে ইমেজ পজিশনিংও সেই কাজটা করতেছে যে লেফট টপ রাইট বটম, যে লেফট টপে থাকবে এবং রাইট বটমে থাকবে, যে এটা লেফট টপে থাকবে রাইট বটমে থাকবে সেরকমভাবে অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে, এবং প্যাডিং বটম এরকমভাবে। আর এখানে ভি রাউন্ডেডের যে এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি ওই যে আমার যে বক্সটা এখানে রাউন্ড করা হয়েছে শ্যাডো দেওয়া হয়েছে সেই কোডটা, তো আমার এখানে এই ফাইলটার জন্য আমার ভি রাউন্ডের কোডটা নট এসেনশিয়াল। এখানে আমাদের মেইন এসেনশিয়াল জিনিসটা হচ্ছে যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা, যে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড আমরা একটা ইয়ার মধ্যে কিভাবে শো করাতে পারি সেই জিনিসটি অ্যাকচুয়ালি এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, বেসিক যে জিনিসগুলো আমরা দেখাতে চাচ্ছিলাম সিএসএস এর জন্য সেই 9টা ফাইল আমি আপনাদেরকে দেখালাম, যে বেসিকের যে ব্যাপারটা। আগামী পর্বে আমরা আমাদের দ্বিতীয় যে পর্বটা সেটার মধ্যে আমরা পেজ লেআউট নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।